নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, রাহুল গান্ধীর জার্মানি ট্যুর সেটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানকার মানুষজনের সাথে তার ইন্টারাকশনের। কিন্তু সেই ইন্টারাকশন থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি তুলে ধরেছেন এবং অ্যাটাক করেছেন সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নাম না করেই। এবং সেখানে যা যা বক্তব্য তিনি রেখেছেন সেগুলো ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে এবং অবশ্যই আমরা নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স কিংবা অন্তত পক্ষে অমিত মালব্যর কোনো টুইট সেই ধরনের কিছু আমরা দেখতে পাবো এই মুহূর্তে। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে কেউ যদি আক্রমণ করে বিরোধীরা, তাহলে সেই ক্ষেত্রে তো বিজেপি তার ঢাল হয়ে দাঁড়ায় এবং সেই জায়গাটা এখন আমরা অপেক্ষা করছি। কিন্তু রাহুল গান্ধী কি বললেন সেটা আপনাদের একটু জানাই। রাহুল গান্ধী সেখানে জার্মানিতে গিয়েছিলেন। রাহুল গান্ধী সেখানে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ লিসনিং এই একটা টাইটেল দিয়ে তিনি সেই ভিডিওটা আপলোড করেন এবং সেখানে বক্তব্যটাই সেটা ছিল যে পলিটিক্সটা হচ্ছে শোনার, কাজটা হচ্ছে শোনার একটা এমন শিল্প পলিটিক্সটা যেটা শুনতে হয় বেশি, বলতে হয় কম। কিন্তু আজকে ভারতের পলিটিক্সটা যদি একদম উল্টো ভাবে ঘুরছে, কারণ মানুষের কথা শোনার কেউ ধার ধারেন না। নেতা নেতার মতন কথা বলেছেন, কিন্তু মানুষ মানুষের যে প্রবলেম গুলো সেগুলো নিয়ে কারোর কাছে যেতেই পারে না। হার্টিক স্কুল জার্মানি, সেখানে রাহুল গান্ধী গিয়েছিলেন এবং সেখানে তাকে একজন প্রশ্ন করেন প্রশ্নকর্তা দর্শক আসনের মধ্যে থেকে। তিনি বলেন যে কর্ণাটকে আপনারা একবার বিশাল সংখ্যক আসন নিয়ে এসেছিলেন, কিন্তু তারপর সেটা আপনারা রিপিট করতে পারলেন না কেন? এই গেল প্রথম প্রশ্ন। এর পরবর্তীতে আপনারা ক্ষমতায় এলে চাকরির কি ব্যবস্থা হবে? আপনারা যখন ক্ষমতায় আসার কথা বলছেন, মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু ভারতবর্ষের মূল এখন সমস্যাটা হচ্ছে বেরোজগারি, অর্থাৎ বেকারত্ব। বেকারত্ব এতটা তীব্র পরিমাণে গিয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে, তার কোনো ধরনের কোনো সলিউশন কোনো সরকার দেখাতে পারছে না। এই জায়গাটা নিয়ে কংগ্রেস কি ভাবছে? কংগ্রেস যদি কেন্দ্রীয় সরকারে আসে তাহলে তাদের কি প্রোগ্রাম অ্যালটেড করা আছে, কোন ধরনের দিশা দেখাবে তারা? কারণ এমপ্লয়মেন্ট বাড়াতে হবে। এমপ্লয়মেন্ট না বাড়লে কখনোই মানুষের হাতে টাকা আসবে না এবং মানুষের হাতে টাকা না এলে ইকোনমি সেটা কোনোদিন বুস্ট হবে না। সাধারণ মানুষ যদি খরচা করতে না পারে, অর্থাৎ তার যদি সামর্থ্য না থাকে, তাহলে কোনো কোম্পানি কোনো কিছু বানিয়ে তো সেটাকে বিক্রি করার জায়গা পাবে না। কেউ বাইক যদি না কিনতে পারার সামর্থ্য রাখে, তাহলে বাইক কোম্পানিগুলো কি করবে? কেউ যদি গাড়ি কিনতে পারার সামর্থ্য না রাখে, তাহলে গাড়ি কোম্পানি বানিয়ে কি করবে? এই বিষয়গুলো সম্পূর্ণটাই দাঁড়িয়ে থাকে কিন্তু রোজগারের উপর। এবং এই প্রশ্ন করার পর রাহুল গান্ধী যা উত্তর দেন, প্রথম প্রশ্ন কর্ণাটকে আপনারা জিতলেন, তারপরে কেন কিছু করতে পারলেন না? তার উত্তর দেন, আমরা শুধু কর্ণাটকে জিতিনি, তেলেঙ্গানায়ও জিতেছি, কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে সম্পূর্ণ ইলেকশনের যে সিস্টেমটা সেটাকে নিয়ে, এবং ইলেকশন কখনোই ফেয়ার হচ্ছে না। ইদানিং কালে যতগুলো ইলেকশন হয়েছে কোনো মতেই ফেয়ার হয়নি। সেটা হরিয়ানার ক্ষেত্রে হয়নি, সেটা মহারাষ্ট্রের ক্ষেত্রে হয়নি। আমি একদম চ্যালেঞ্জ করে বলছি। অর্থাৎ কোথাও গিয়ে সরাসরি ইলেকশন কমিশনার তাকে উদ্দেশ্য করে এই ধরনের কটাক্ষ করেন রাহুল গান্ধী বিদেশ থেকে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি বলেন, যে ব্রাজিলিয়ান মডেলের কথাটা তিনি একটি প্রেস কনফারেন্সে তুলে ধরেছিলেন। হরিয়ানাতে হঠাৎ করে একজন ব্রাজিলিয়ান মডেল ভোটার লিস্টে শুধু আছেন তেমনই নয়, তিনি 22 বার ভোট দিয়েছেন। একটা বিধানসভা ভোটের মধ্যে হরিয়ানাতে 22 বার একজন ব্রাজিলিয়ান মডেল ভোট দিয়েছেন। এইভাবে যদি সামগ্রিক ভোটটা একদম সংগঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে ভোটের উপর আমাদের খুব একটা এই মুহূর্তে ভরসা নেই, সেটা রাহুল গান্ধী বলছেন। তার পরের পয়েন্ট তিনি বলছেন ইভিএম। ইভিএম এ যেভাবে কারচুপি করা হচ্ছে, অর্থাৎ যে কোনো বোতাম টিপলে একটা পার্টির একদম সরাসরি গিয়ে তারা ভোটটা পাচ্ছে, আর কোনো পার্টি ভোট পাচ্ছে না। সেইভাবে যে কারচুপি হচ্ছে সেটা নিয়েও আমাদের সন্দেহ রয়েছে, আমাদের ভরসা নেই ইভিএম এর উপর। এবং বলছেন যে সম্পূর্ণ যে ভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করছে একটা পলিটিক্যাল পার্টি, সেইটার উপরেও আমাদের সিস্টেমের উপর ভরসা নেই। অর্থাৎ সিস্টেম বলতে ইডি, সিবিআই, এগুলো দিয়ে বিরোধীদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, সেই বিরোধীরা যেভাবে ভয় পেয়ে বিভিন্ন জায়গা থেকে গুটিয়ে যাচ্ছে নিজেদের মতন, সেটার উপরেও আমাদের কিন্তু ভরসা নেই। তবু আমরা ভোটে লড়ছি। আমরা ভোটে লড়ছি যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি আমাদের বক্তব্যগুলো, এবং এটার প্রেক্ষিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব, এরকমই একটা প্ল্যান। রাহুল গান্ধীর মতন বলেছেন, বহু কথা তিনি বলেছেন। এবং রাহুল গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেটমেন্টটা, যে ইলেকশন কমিশন তারা যে ভারতবর্ষে ইলেকশনটা করাচ্ছে সেটা ফেয়ার ইলেকশন হচ্ছে না।
আপনাদের আরো জানাই, রাহুল গান্ধীর এই বক্তব্য ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং বিজেপি অবশ্যই সেটাকে নিয়ে তাদের বক্তব্য রাখবে, আমরা অপেক্ষা করে আছি, সেটাও আপনাদের সামনে রাখবো। কিন্তু রাহুল গান্ধীর এই যে বলিষ্ঠ বক্তব্য, সেটা ভারতের মাটিতেও যেমন বিদেশের মাটিতেও তেমন, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে আরো একবার প্রমাণিত যে রাহুল গান্ধী যা বলছেন তা শুধুমাত্র ভারতের মানুষকে বোকা বানানোর জন্য বা ভারতের মানুষের আই ওয়াশ করার জন্য বলছে তেমন নয়। তার কাছে পোক্ত প্রমাণ রয়েছে যে মহারাষ্ট্রের ভোট, হরিয়ানার ভোট সেটা সঠিকভাবে হয়নি। সুতরাং সামগ্রিক ঘটনাটা অবশ্যই রাহুল গান্ধী যেটা তুলে ধরেছেন সেটাতে কিন্তু জ্ঞানেশ কুমার অবশ্যই খবর পাবেন, কারণ রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স করলে জ্ঞানেশ কুমার ছুটি ক্যান্সেল করে দপ্তরে বসে থাকেন। তো রাহুল গান্ধী নিজের ইউটিউব চ্যানেলে এটা ছেড়েছেন এবং সেটা ভাইরাল হচ্ছে, জ্ঞানেশ কুমার খবর পাবেন, অবশ্যই পাবেন। জ্ঞানেশ কুমার কিন্তু অবশ্যই নিজের দপ্তরে বসে এবার একটু ভাবা দরকার যে সংসদে এটা নিয়ে আলোচনা হচ্ছে, রাহুল গান্ধী বিদেশে গিয়ে একই কথা বলছেন এবং বিদেশের মানুষ জানছেন বিষয়গুলো। ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র কিভাবে এখন অনুষ্ঠিত হয়, গণতন্ত্রের যে উৎসব সেটা মানুষ জানতে পারছেন। তার পরবর্তীতেও যদি একই পদ্ধতি মেনটেন করা হয় ভারতবর্ষে, তাহলে অবশ্যই সেটা খুব একটা সুখকর হবে না এবং অবশ্যই জ্ঞানেশ কুমারের জন্য খুব একটা প্রেস্টিজিয়াস হবে না। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা দেখুন রাহুল গান্ধীর নিজের মুখ থেকে শুনুন রাহুল গান্ধী কি বললেন প্রশ্নের উত্তরে, এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে দেখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। My last assignment was working with the Congress, and it was the Karnataka elections, which the Congress did turn around and emerged victorious. Why do you think you've not been able to replicate that in any of the other states? That is the first question. Second question, I would just keep it very short. If you come to power, how would you create jobs? It's the thing on everybody of our minds. So there are, I mean, we have been able to replicate it. We've won election in Telangana. We've won election in Himachal Pradesh. We've been raising issues as far as the fairness of elections in India is concerned. I've done press conferences where we have clearly shown, without shadow of a doubt, that we won the Haryana election. That we actually don't feel that the Maharashtra election was fair. There is a full-scale assault taking place on the institutional framework of our country. We asked direct questions to the Election Commission. I mean, I don't know if you've seen that press conference. Brazilian woman is voting in Haryana. I mean, is on the voting list 22 times in Haryana. One woman is voting 200 times in one polling booth. And when we're asking these questions to the Election Commission, we're not getting a response. So that's one aspect of it, that we fundamentally believe that there is a problem with the electoral machinery in India. Second thing is that there is a wholesale capture of our institutional framework. When you look at our intelligence agencies, you look at the CBI, you look at the ED, they've been weaponized. Look at the number of cases that the ED and the CBI have against BJP people. You'll find the answer zero, right? And look at the number of cases they have against people who oppose them, and you'll find that pretty much most of them are political cases. And so there is a weaponization of the institutional framework. There's a capture of the institutional framework. If you're a large businessman and you try to support the Congress party, you're threatened. The ED, the CBI, these people land up. So there is an atmosphere in India where the institutions are not performing the role that they should be performing. From our perspective, Congress perspective, we help build the institutional framework. So we never viewed it as our own institutional framework. We viewed it as the institutional framework of the country. That's not how the BJP sees it. The BJP views the institutional framework of India as belonging to them. And so they use it as a tool for building political power. Look at the difference between how much money the BJP has and how much the opposition has. You'll see a ratio, 1:30. How does that happen? I mean, so there is an attack on the democratic system. Now, okay, so then you'll say to us, okay, so what? Well, as the opposition, we have to find ways to counter this. It's not good enough for us to say, there's a problem in the elections. We will deal with it. And we will create
a method, a system of opposition resistance that will succeed, right? But we're not fighting the BJP. You have to understand that. We're fighting their capture of the Indian institutional structure, right? And this is not just me speaking. I mean, I travel around the country. This is what everybody says to me, right? The press conference that we did, it was actually information that we got from the ground from people saying, listen, look, this is what has happened, right? So that's where it comes, that as far as the elections are concerned. On the question of jobs, there is only one way that you can produce jobs at scale for a country like India, and that is manufacturing, right? And what we've done in India and what the BJP has done, they've completely disincentivized manufacturing. When they concentrate power into the hands of, 3 or 4 oligarchs, the Ambanis and Adanis of the world, these are not guys who are interested in manufacturing. If you look at what they do, they're trading companies, they're not producing companies, right? And essentially, most of them are selling Chinese product in India. So what we would do is, we would look at, in fact, some of the stuff that we are seeing in Germany, we would look at how to build up small and medium industry. We would look at how to create jobs in agriculture and jobs in the connection between agriculture and the rest of the economy, a cold chain, food processing. And then we would look seriously at manufacturing, and we would realign our GST